মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে এজন্য অভিযুক্তদের বক্তব্য উপস্থাপন ও শুনানিতে যথেষ্ট সময় দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র্যাপ। সকালে আইনমন্ত্রীর সাথে বৈঠকে তিনি বিচার কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বিক সহায়তারও আশ্বাস দেন। রিপোর্ট করছেন আলমগীর স্বপন। মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম পর্যবেক্ষণে সরকারের আমন্ত্রণে 4 দিনের সফরে সোমবার বাংলাদেশে আসেন মার্কিন যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র্যাপ। সিয়েরা লিওন ও রুয়ান্ডার যুদ্ধাপরাধের বিচার কার্যক্রমে অংশ নেয়া এই বিশেষ দূত অভিযুক্তদের আইনজীবীদের সাথে কথা বলার পাশাপাশি পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৈঠক করেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের সাথে। এ সময় তিনি বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখতে যথেষ্ট সময় নিয়ে অভিযুক্তদের বক্তব্য ও শুনানি করার উপর জোর দেন। আন্তর্জাতিক বিভিন্ন মহলে এ বিচারের সুষ্ঠুতা নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছে। স্থানীয়ভাবে কিছু অভিযোগ ছিল। আলোচনাকালে এ নিয়ে খোলামেলা কথাবার্তা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আরো আলোচনা হবে। আমরা যুদ্ধ অপরাধীদের বিচার চাই এবং সেই বিচার একটা নিরপেক্ষ আদালত কর্তৃক হতে হবে। এখানে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বলা হয়েছে এবং ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী করা হবে। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, বিদ্যমান আইনে মানবতা বিরোধী অপরাধের বিচারে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি, তাই অভিযুক্তরা সব ধরনের সুযোগ পাবেন। তাদের বিরুদ্ধে যারা সাক্ষ্য দেবে তাদের আইনজীবীর মাধ্যমে বা নিজেরাও তাদেরকে জেরা করতে পারবে। তারা নিজেরা নিজের পক্ষ সমর্থনে সাক্ষ্য উপস্থাপন করতে পারবে এবং এক কথায় একটি বিচার কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অভিযুক্ত পক্ষ এবং সরকার যা যা করা প্রয়োজন সবটাই করতে পারবে। যেটাকে বলা হয় ডিউ প্রসেস অফ ল মাস্ট বি মেইনটেইন। এরপরও যদি বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে তাহলে বিধিমালা সংশোধন করে তা শুধরে নেওয়ার ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে বলে জানান আইনমন্ত্রী। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা। আগামী মার্চের মধ্যে শুরু হচ্ছে পদ্মা সেতু নির্মাণ কাজ। 20,507 কোটি টাকা ব্যয়ে এই যাবৎকালে দেশের সবচেয়ে বড় এই প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের জানান, বহুল আলোচিত এই সেতু নির্মাণ কাজ শেষ হবে 2015 সালে। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। পদ্মা সেতু তৈরির জন্য 2007 সালের বরাদ্দ 10,161 কোটি টাকা দ্বিগুণেরও বেশি হয়ে দাঁড়িয়েছে 20,507 কোটি টাকায়। এরই মধ্যেই বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক, জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থার কাছ থেকে 16,249 কোটি টাকার আশ্বাস পেয়েছে সরকার। 518 কোটি টাকায় প্রায় 750 একর জমি অধিগ্রহণও শেষ হয়েছে। পরিকল্পনা মন্ত্রী মনে করছেন, এ অবস্থায় আগামী 2-3 মাসের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু করতে আর কোনো বাধা নেই। এই সেতুটা করতে চাই, যত শীঘ্র সম্ভব আমরা করতে চাই, কিন্তু সেটাই শীঘ্রটা হবে বাস্তব ভিত্তিক। কনস্ট্রাকশন খুব শীঘ্র শুরু হবে। যদি আমরা 2-3 মাসের মধ্যে ইনিশিয়াল কনস্ট্রাকশন বিগিনিংটা দেখতে পাই, আমরা খুব আশ্চর্য হব না। প্রকল্পের বাস্তবায়ন কাল জুলাই 2009 হতে জুন 2015 পর্যন্ত। তিনি জানান, সেতুর দৈর্ঘ্য, অধিগ্রহণ করা জমির পরিমাণ এবং পরামর্শকের সংখ্যা বেড়ে যাওয়া আর নকশায় কিছুটা পরিবর্তন আনাতে খরচ বেড়েছে। তবে সরকার এই সেতু তৈরিতে সম্পূর্ণ মান নিশ্চিত করতে চায়। কিছু কিছু মডিফিকেশন, এমনকি যখন ব্রিজ নির্মাণ হচ্ছে তখনও কিন্তু হবে কিছু কিছু মাইনর মডিফিকেশন চলতেই থাকে বড় প্রজেক্ট। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মঙ্গলবারের একনেক বৈঠকে এই প্রকল্প সহ মোট 7টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার মহাজোট সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আমাদের ধারাবাহিক বিশেষ আয়োজন দিন বদলের কথা। বিজ্ঞানসম্মত যুগোপযোগী জাতীয় শিক্ষানীতি প্রণয়নকে মহাজোট সরকারের গত 2 বছরের অন্যতম সাফল্য হিসেবে বিবেচনা করছেন শিক্ষাবিদ সহ সংশ্লিষ্টরা। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির বিস্তার, লটারির মাধ্যমে স্কুলে ভর্তি, বছরের প্রথম দিনে সারা দেশে বিনামূল্যে বই বিতরণ এবং ইন্টারনেট ও মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ভর্তি পরীক্ষার ফলাফল জানার বিষয়গুলো নজর কেড়েছে সবার। দুর্নীতিও কমেছে শিক্ষাক্ষেত্রে। তবে
দেশ জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগের মারামারি, দখল আর কোন্দল এসব সাফল্যকে অনেকাংশে ম্লান করে দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। গত 2 বছরের শিক্ষা ব্যবস্থায় মহাজোট সরকারের সাফল্য ব্যর্থতার খবর জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। শিক্ষা নীতির প্রণয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। শিক্ষকদের জন্য কর্ম কমিশন গঠন করা হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার গঠনের পর দেশের বিশিষ্ট শিক্ষাবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে প্রথম বছরেই জাতীয় শিক্ষানীতির রূপরেখা তৈরি করে সরকার। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পন্ন একমুখী শিক্ষানীতি মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয় 2010 সালে। এই শিক্ষানীতিকে সরকারের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচনা করছেন অনেকে। সবচেয়ে বড় সাফল্যটি হচ্ছে শিক্ষা ব্যাপারে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের প্রথমবারের মতো একটা শিক্ষানীতি হয়েছে। তবে এর বাস্তবায়ন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এটা মোটেই ঠিক নয় যে ইসলামের কোনো ক্ষতি হবে। শিক্ষকদের সবচেয়ে বড় সংগঠন মাদ্রাসা জামিয়াতুল মুদাররিসিন তারা প্রকাশ্যে সমর্থন করছে। একটা বড় বিষয় হলো যে আমাদের বিরোধী দলও এটাকে সমর্থন করছে। গত 2 বছরে 1624টি বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসাকে এমপিওভুক্ত করা হয়। প্রাথমিক বিদ্যালয়ে 54,000 শিক্ষক নিয়োগ দেয়া হয়। টিআইবির রিপোর্ট অনুযায়ী 2010 সালে শিক্ষা খাতে দুর্নীতি 39 থেকে 15% নেমে এসেছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় 60 দিনের মধ্যে। এ সরকারের আমলেই 5ম শ্রেণীতে সমাপনী এবং 8ম শ্রেণীতে জুনিয়র স্কুল ও দাখিল সার্টিফিকেট পরীক্ষা পদ্ধতি চালু করা হয়। কোন এলাকার ছেলেমেয়েরা গণিতে ভালো, কোন ছেলেমেয়েরা ইংরেজিতে দুর্বল, তাই না, এই একটা তথ্য এসছে আমাদের হাতে এবং সরকার এই তথ্যগুলি যদি গবেষণা করে বিশ্লেষণ করে তার পরবর্তী সিদ্ধান্তগুলি নেয় তাহলে আমাদের দেশের শিক্ষার মানটা চমৎকার একটা জায়গায় এগিয়ে যেতে পারবে। এনসিটিভিতে আগুনে বই পুড়ে যাওয়া সত্ত্বেও দেশে প্রথমবারের মতো 2010 সালে মাধ্যমিক ও প্রাথমিক স্তরে 19 কোটিরও বেশি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়। এবছর এ সংখ্যা দাঁড়ায় 23 কোটি 20 লাখে। এইবার বই কি মনে হয় আমি বিনা বাধায় ছাপাইছি? এই বাধাগুলো আমি বলতে পারবো না প্রকাশ্যে। বহু ধরনের বাধা আছে, তো আমি ধরে নিচ্ছি যে বাধা আছে। আমাকে কত ধরনের থ্রেট করছে কত লোক। শিক্ষা খাতে নানা সাফল্যের পাশাপাশি ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান অস্থির হয়ে ওঠে। সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকা, রাজশাহী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক হোসেনকে জীবন দিতে হয়। এসব ঘটনায় আহত হয় অনেক শিক্ষার্থী। 2009 সালের ফেব্রুয়ারি মাসে পল্টনে ছাত্রলীগের 61তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনে এমন সংঘর্ষ হতবাক করে দেয় সবাইকে। এসব ছাত্র সংঘর্ষে গত 2 বছরে সরকারের সাফল্য ভাবমূর্তি ম্লান হয় দারুণভাবে। শিক্ষাঙ্গনকে সন্ত্রাস, দলীয়করণ ও সেশন জোট মুক্ত রেখে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া